সাপ্লিমেন্টে এখন বলাই আছে, ইট অলসো রিভিল দ্যাট সুজয় কৃষ্ণ ভদ্র, শান্তনু ব্যানার্জি এন্ড কুন্তল ঘোষ were planning for collection of bribe amount for additional 2000 candidates, অর্থাৎ 2000 ক্যান্ডিডেটের কাছ থেকে, for their appointment to the tune of rupees 100 crores for paying of Sri Partha Chatterjee, Sri Abhishek Banerjee and Sri Manik Bhattacharya at the rate rupees 20 crores each and sharing of the remaining amount among themselves। 20 কোটি করে তিনজনকে দেবে, মানিককে দেবে 20, অভিষেককে দেবে 20, প্রাত্যকে দেবে 20, মানে 20 মানে 20 কোটি টাকা করে। আর বাকি তাহলে 60 কোটি টাকা হলো, বাকি 40 কোটি টাকা ভাগ করে নেবে তাদের মধ্যে। এই দুর্নীতি, যে মাথা পর্যন্ত এই দুর্নীতির টাকা পৌঁছেছিল, এটা প্রমাণ হবেই হবে। তুই তো বললাম লাজ লজ্জা নেই, তাকে ওসব ডিম ফিম মেরে কি লাভ, তার থেকে বলে যে ওর ডিম খান নিজে। এখন তৃণমূল ভয়ে আছে। আজকেই তো শুনলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী আর কি, তো তিনি মানে কাকপক্ষীকেও টের পেতে দেননি। আর শুনলাম নাকি এখন তৃণমূলের নেতা নেত্রীরা মানে বাড়ি থেকে বেরোনোর আগে ছাতা নিয়ে বেরোচ্ছেন, তাতে রোদ থাকুক বৃষ্টি নামুক বা না নামুক, ডিম খাওয়ার ভয়ে। আদৌ কি ডিম লিথাল ওয়েপন ফিরদৌস, এই মামলা কি গ্রহণযোগ্য হবে? মিনিমাম 10,000 কোটি টাকা প্লাস দুর্নীতি করেছে শুধুমাত্র এই শিক্ষক এই কয়েকটা নিয়োগ থেকে। দেখুন প্রথমেই বলি, আপনি বললেন নিয়োগ দুর্নীতির মামলা, হ্যাঁ, একটা ইতিহাস আছে। নিয়োগ দুর্নীতির মামলার ইতিহাস হচ্ছে, আপনি জানেন যে এই যে প্রাথমিকে নিয়োগ দুর্নীতির সোমেন নন্দীর মামলা, এই সোমেন নন্দীর মামলায় সিবিআই ডাইরেকশন প্রথম হয়। সোমেন নন্দী একা ছিল না ওই মামলায়, আমি মামলাটা রেডি করেছিলাম অ্যাকচুয়ালি, আমার চেম্বারে যারা এসেছিল, মানে আজকে কথা বলছি, চেম্বারে একাধিক জন এসেছিল। যেদিন মামলায় এলো, বকালতনামায় সাইন করলো, পিটিশন রেডি করলাম, পরের দিন মামলা অ্যাফার্ম করতে ডাকলাম, ফোনে কথা হয়েছে। আর আপনারা জানেন সেই সময় ফোনে কি সব করতো, বুঝতেই পারছেন কি করতো। যারা এলো তাদের মধ্যে, যাদের নিয়ে মামলাটা করার কথা, তাদের মধ্যে বেশিরভাগ জন বললো মামলা করব না, ফোনে বললো মামলা করব না, পরের দিন এসে ফাইল নিয়ে গেল। এই সোমেন নন্দী একা মামলা করলো, তারপরে অনেকেই মামলা করেছে, তার আগেও করেছে, কিন্তু আমি বলছি দুর্নীতির মামলা। মানে বুঝতে পারছেন যে এইভাবে প্রশাসনকে কিভাবে কাজে লাগানো হতো, মানে তাদেরকে ভয় দেখানো হয়েছে। তো সোমেন নন্দীর মামলায় প্রথম সিবিআই ডাইরেকশন হলো, যে মামলায় থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিট, এই কালীঘাটের কাকুর কণ্ঠ যে মামলার প্রেক্ষিতে, এই যে যার কণ্ঠ, তারপরে এই ধরুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম, আরো 100 কোটি টাকা তুলতে হবে, 3 জনকে 20 কোটি টাকা করে দিতে হবে, না হলে বলছে দূরে পোস্টিং করে দেবে, না হলে তার বিরুদ্ধে মামলা দিয়ে দেবে। মানে ভাবুন, 6.5 লাখ টাকা করে দেওয়ার পরে বলছে টাকা তুলতে হবে, না হলে মামলা দিয়ে দেবে, নাহলে দূরে পোস্টিং করে দেবে। দুর্নীতি, পর্বত প্রমাণ দুর্নীতি। নিয়োগে দুর্নীতি শুধু না, এই যে দূরে পোস্টিং করে দেবে, মানে ট্রান্সফারে দুর্নীতি। আমি নতুন সরকার এসছে, তারা হয়তো এখনো নতুন এসছে, অনেকটা বুঝতে পারেনি, পুরাতন জনরাই আছে এখনো, কিন্তু দপ্তরে 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 ওই ঘুন পোকাগুলোই সব তারাই কন্টিনিউ করছে। এখনো 2016 সালের প্যানেল প্রকাশ হয়নি। এইগুলোই কিন্তু ক্ষতি করবে। ফোর্থ সাপ্লিমেন্টারি চার্জশিট এখনো পর্যন্ত জমা পড়েছে, প্রতি 1 বছর অন্তর অন্তর। মোটামুটি 2022 সালের মামলা ছিল, আজকে 2026 সাল, 4টে ফোর্থ সাপ্লিমেন্টারি চার্জশিট পর্যন্ত হয়েছে। এবং সেকেন্ড সাপ্লিমেন্টারি চার্জশিটে যার কন্টেন্ট নমুনা ছিল, ফোর্থ সাপ্লিমেন্টারি চার্জশিটে তার রিপোর্টটা এসছে। থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিটে যার ছিল, তার মানে যদি আমি সেই হিসেবে ধরি, তাহলে ফিফথে আসবে না, আপনাকে কে বললো? স্বাভাবিকভাবে কালীঘাটের কাকুর কণ্ঠে উঠে আসা অভিষেক ব্যানার্জি কে, সে কালীঘাটের কাকুর কণ্ঠে থাকা অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, পার্থ চট্টোপাধ্যায় কে, কুন্তল কে, নিশ্চিতভাবেই জানবে তদন্তকারী সংস্থা। কার দূরে পোস্টিং করার ক্ষমতা ছিল সে সব জানবে। তদন্ত হোক, তদন্ত হলেই রেজাল্ট পাওয়া যাবে।
না, আমি একটা বিষয় জানতে চাইবো যে সিবিআই এর চার্জশিটে যে সুজয় কৃষ্ণ ভদ্রর বাড়িতে একটি বৈঠকের উল্লেখ রয়েছে। ওই বৈঠকে সুজয় ছাড়াও ছিলেন কিন্তু কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং যে সুজয় কৃষ্ণ ভদ্র চাকরি বিক্রি করার বাজার থেকে ১০০ কোটি টাকার যে টার্গেটটা বেঁধেছিলেন সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় টার্গেট বাঁধার কারণ ছিল ৩ জনকে ২০ কোটি টাকা করে দিতে হবে, পার্থ মানিক আর অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনাকে দেখিয়ে দিচ্ছি, সাপ্লিমেন্টে এখন বলাই আছে, ইট অলসো রিভিল দ্যাট সুজয় কৃষ্ণ ভদ্র, শান্তনু ব্যানার্জি এন্ড কুন্তল ঘোষ ওয়ার প্ল্যানিং ফর কালেকশন অফ ব্রাইব অ্যামাউন্ট ফর অ্যাডিশনাল 2000 ক্যান্ডিডেটস, অর্থাৎ 2000 ক্যান্ডিডেটের কাছ থেকে, ফর দেয়ার অ্যাপয়েন্টমেন্ট টু দ্য টিউন অফ রুপিস 100 crores ফর পেইং অফ শ্রী পার্থ চ্যাটার্জি, শ্রী অভিষেক ব্যানার্জি এন্ড শ্রী মানিক ভট্টাচার্য at the rate rupees 20 crores each and sharing of the remaining amount among themselves। 20 কোটি করে ৩ জনকে দেবে, মানিককে দেবে 20, অভিষেককে দেবে 20, প্রাত্যকে দেবে 20, মানে 20 কোটি টাকা করে। আর বাকি তাহলে 60 কোটি টাকা হলো, বাকি 40 কোটি টাকা ভাগ করে নেবে তাদের মধ্যে। আরো 2000 ক্যান্ডিডেটের কাছ থেকে টাকা তুলবে। মানে প্ল্যানটা বুঝতে পারছেন? ফলে এই যে এদের প্ল্যান, এই প্ল্যান একেবারে নির্দিষ্টভাবে পূর্ব পরিকল্পিত প্ল্যান। না, আমি বলবো এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর সেটা প্রমাণ হবে কি করে? সেই প্রমাণ জোগাড় করতে গিয়ে আপনি বিশেষ ভূমিকা অবতীর্ণ হন? সেটা তদন্তকারী সংস্থা আছে, এইসব তদন্তকারী সংস্থার কাজ। আমাদের দেশে আইনের ভিত্তিতে তৈরি তদন্তকারী সংস্থা, যাদের কাজটাই তদন্ত করা। পার্থ চ্যাটার্জি কে, মানিক ভট্টাচার্য কে, অভিষেক ব্যানার্জি কে, কুন্তল কে, শান্তনু কে, সুজয় কৃষ্ণ ভদ্র কে, তাদের কাজটাই তো এটা। এসব তাদের কাজের ফলে বেরিয়ে এসছে। আমরা মামলা করেছি, আমার চেম্বারে এসছে মক্কেলে গ্রিভান্স শুনেছি, তার পিটিশন রেডি করেছি, মামলা করেছি, মামলার অর্ডার হয়েছে, তারপরে তদন্তকারী সংস্থা তদন্ত করেছে। আমি বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস, আজও বিশ্বাস করি, যদি সঠিক তদন্ত হয়, এই দুর্নীতি যে মাথা পর্যন্ত এই দুর্নীতির টাকা পৌঁছেছিল তা প্রমাণ হবেই হবে। অনেকেই দেখবেন বলে, অনেক দিন থেকে বলছে, আজকে প্রমাণ হচ্ছে তো, আজকে অনেকে জেলে যাচ্ছে তো। এই যে দুর্নীতি করেছেন, গোটা রাজ্য জুড়ে দুর্নীতি, পর্বত প্রমাণ দুর্নীতি করেছে। তাও শিক্ষাক্ষেত্রে আপনি রাস্তা তৈরিতে কোনো দুর্নীতি উচিত নয়, কিন্তু রাস্তা তৈরিতে একটা প্রমোটারের কাছ, ওই যারা টেন্ডার নেয়, বা বাড়ি তৈরির ক্ষেত্রে প্রমোটারের কাছ থেকে 2 টাকা নেওয়া আর শিক্ষক নিয়োগের দুর্নীতি করে টাকা নেওয়া দুটো এক জিনিস না। বিডিও অফিসের কর্মী নিয়োগের দুর্নীতি আর শিক্ষক নিয়োগের দুর্নীতি এক জিনিস না। শিক্ষক দেশের ভবিষ্যৎ তৈরি করে, সেই ভবিষ্যৎ নষ্ট করার জন্য আপনারা উঠে পড়ে লেগেছিলেন। গত 15 বছরে শিক্ষার অবস্থা কি বানিয়েছে, স্বাস্থ্যের অবস্থা কি বানিয়েছে। প্রতিটি নিয়োগে দুর্নীতি হয়েছে, গ্রুপ ডি থেকে শুরু করে WBCS অফিসার পর্যন্ত প্রতিটি নিয়োগে দুর্নীতি, এবং সেটা পর্বত প্রমাণ দুর্নীতি। আমি একটা প্রশ্ন করবো আপনার কাছে, আইনের প্রশ্ন ফিরদৌস দা, সেটা হচ্ছে এই ধরনের অভিযোগ প্রমাণিত হলে তা কি শুধুমাত্র দুর্নীতি নয়, ফৌজদারি অপরাধের পর্যায়ে পড়বে? অবশ্যই ফৌজদারি অপরাধী তো আমাদের দেশে দুর্নীতি, ফৌজদারি অপরাধী নিয়ে কোনো সন্দেহ নেই, বিশেষ করে সরকারি ক্ষেত্রে দুর্নীতি। কিন্তু এই যে পরিমাণ শাস্তি হওয়া উচিত, দুর্ভাগ্য হলেও সত্য, আমাদের আইনে সেই পরিমাণ স্ট্রিনজেন্ট ল নেই যাতে সেই পরিমাণ শাস্তি দেওয়া যায়। আমি তো মনে করি এই শিক্ষক নিয়োগে দুর্নীতি করে তার ফাঁসি হওয়া উচিত, আমি মনে করি সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। শিক্ষক নিয়োগে যারা দুর্নীতি করে, আমি মনে করি তাদের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। খুনের যে শাস্তি, সেই শাস্তি হওয়া উচিত। খুনের থেকে ভয়ঙ্কর অপরাধ। তার কারণ খুন করে একজন মানুষ আর একজন মানুষকে খুন করছে, একজন মানুষ হয়তো খুন হলেন, কিন্তু গোটা প্রজন্ম খুন করছে। এই শিক্ষক নিয়োগে দুর্নীতি করার অর্থ তাই। তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে না? তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা হওয়া উচিত। খবর যে 15 মিনিটের অডিও রেকর্ডিং এর সত্যতা যাচাই করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করা হয়, কিন্তু তদন্তে সম্পূর্ণ সহযোগিতা তিনি করেননি বলে দাবি
রয়েছে, তিনি কি পার পেয়ে যাবেন বলে মনে করছেন ফিরদৌস দা? শুধুমাত্র সাক্ষ্য এবং অডিও রেকর্ডিং কি আদালতে যথেষ্ট প্রমাণ হিসেবে গণ্য হবে? দেখুন, তদন্তকারী সংস্থা জানেন ভালো করে কি করে তদন্ত করতে হয়। আমার তাদেরকে মানে পরামর্শ দেওয়ার কোনো বিষয় নেই। তদন্তকারী সংস্থা নিজেই জানেন কিভাবে তদন্ত আপনি করতে হয়। অডিও রেকর্ডিং এর ব্যাপারে একটা কথা বলছেন, সেটা অলরেডি ল্যাবে সার্টিফাই করা হচ্ছে, যদি একটু বলতেন। সেটা হচ্ছে সেকেন্ড সাপ্লিমেন্টারি চার্জশিটে যার নাম ছিল তার কন্টেন্ট নমুনা এসছে ফোর্থ সাপ্লিমেন্টারি চার্জশিটে, সেটা বলা আছে। ফলে থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিটে যার কন্টেন্ট নমুনার কথা বলা আছে সেটা ফিফথে আসবে না তো কে বলতে পারে। মানে দেখুন, এইগুলো একটা প্রসেস, আপনি বুঝুন। টেট 2014 থেকে সিলেকশন প্রসেসে একটাতে 42,949 নিয়োগ হয়েছে জনের, অন্যদের 16,500 জনের নিয়োগ হয়েছে আর একটা নিয়োগ প্রক্রিয়ায়। তাহলে এই যে বৃহৎ নিয়োগ প্রক্রিয়া, তার যে তদন্ত, সেই তদন্তে সময় লাগবে, এটা স্বাভাবিক। এ তো 1-2 কোটি টাকা বা 5 কোটি টাকার গল্প নয়, এ হাজার হাজার কোটি টাকার গল্প। ও মিনিমাম 10,000 কোটি টাকা প্লাস দুর্নীতি করেছে শুধুমাত্র এই শিক্ষক, এই কয়েকটা নিয়োগ থেকে, এই শিক্ষক নিয়োগ সহ কয়েকটা নিয়োগ থেকে এই দুর্নীতি করে সেই টাকাগুলোকে বিভিন্ন জায়গায় সাইপন করেছে। আজকে ধরা পড়ছে, আজকে তো দেখছেন টাকা ঘুনে খাচ্ছে। কার কোথা থেকে টাকা উঠছে আর কোথা থেকে অস্ত্র উঠছে, পুকুর থেকে অস্ত্র উঠছে, জমি থেকে অস্ত্র উঠছে, ও বেডরুম থেকে খাটের তলায় টাকা, ও ইয়ের মধ্যে সুটকেসের মধ্যে টাকা, ঘুনে খাওয়া টাকা। কত টাকা হোক একজন মানুষের হলে ভাবুন, যে 2-4 কোটি টাকা রেখে দিয়েছে দিয়ে ভুলে গেছে। মানে একটা মানুষের কত টাকা হলে এই জিনিস হতে পারে। এইগুলো সব আজকের দিনে সমাজে, ঘুণ ধরা সমাজে দেখছে মানুষ। মানুষ এইভাবে যে দুর্নীতি হবে কোনদিন ভাবতে পেরেছিলেন পশ্চিমবঙ্গে? আর যারা এই শিক্ষক নিয়োগে টাকা দিয়ে হাত পেতে অ্যাপয়েন্টমেন্ট নিতে, আপনাদেরও নিজেদের লজ্জা করলো না? কেউ ভাবতে পেরেছিলেন যে শিক্ষকদের লোকে পায়ে হাত দিয়ে প্রণাম করে ফিরদৌস দা, বেআইনি সেটা সেটা চাকরি হয়ে গেল, সেটা মানে মহৎ মহান পেশা। বেআইনিভাবে ৩০০ কোটি টাকার মাটি কেটে বিক্রির অভিযোগে এফআইআর দায়ের করলেন ডায়মন্ড হারবারের বিজেপি নেতা অভিজিৎ বিশ্বাস ওরফে ববি। সোমবার রাতে কালীতলা মানে আশুলিয়া থানায় তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার আত্মসহায়ক সুমিত রায়, বিষ্ণুপুরের জেলবন্দি তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল সহ 23 জনের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করেছেন। কি বলবেন? Obviously যা যা করেছে নিশ্চিতভাবে অভিযোগ দায়ের হবে, তার বিচার হবে, তদন্ত হবে, বিচার হবে। আমি প্রথম থেকেই বলে আসছি, তদন্ত হোক এবং বিচার হোক, কিন্তু দয়া করে সকলকে বলছি যে দয়া করে ওই ডিম মারা, এতে ডাইলুট হয়ে যাচ্ছে বিষয়টা। এই যে ডিম মারছেন বা হয়তো এরা পচা টমেটো আছে, তাদের তো তার কিছু কিছু বিষয়টাকে ডাইলুট করে দিচ্ছেন। মানে মানুষের যে রাগ ক্ষোভ সেটা হয়তো ভেন্টিলেট হচ্ছে, কিন্তু বিষয়টাও ডাইলুট হয়ে যাচ্ছে। এদের শাস্তি কিন্তু ডিম বা টমেটো না, এদের উপযুক্ত শাস্তি আইনের ধারায় বলা আছে। এদের উপযুক্ত শাস্তি কিন্তু সেই আইনের ধারা প্রয়োগের মাধ্যমে বিচার। সেটা যদি না করে শুধু ওই ডিম আর টমেটো মারা হয়ে ডেমোক্রেসির জায়গায় মবক্রেসি স্থান নেয়, তাহলে কিন্তু তার পরিণতিও ভয়ঙ্কর হয়। ফলে আমি বলবো নিশ্চিতভাবে যারা অত্যুৎসাহী হয়ে ডিম নিয়ে চলে যাচ্ছেন, দয়া করে ডিম মারবেন না। আর কুণাল ঘোষেদের তো মারবেনই না, বেকার ডিম নষ্ট করছেন কেন ওদের? ওর থেকে বরঞ্চ কুণাল ঘোষকে ডিম মারার থেকে ওই ডিম নিজে খান, পুষ্টি বাড়ান। কুণাল ঘোষকে একদম ডিম মারবেন না। না, আমি বলবো যে মহুয়া মৈত্র কিন্তু একটা বার্তা দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তার কৃষ্ণনগরে যাওয়ার কথা ছিল জেলা আদালতে। সেখানে তিনি পৌঁছনের খবর পেতে বেশ কিছু মহিলা সেখানে জমায়েত হন এবং তারা ডিম হাতে নিয়ে, মহুয়া মৈত্র সেখানে পৌঁছননি। পরবর্তীকালে ভিডিও বার্তা দিয়ে বলেন যে মহিলা তার ওখানে রয়েছেন তাদের নাম উল্লেখ করে বলেন তারা কে কোথায় থাকেন। বলছেন তাদের বিরুদ্ধে 156 ধারায় তিনি মামলা রুজু করবেন। আর লিথাল ওয়েপন তো কেস মানে তিনি বলতে চাইলেন যদি পুলিশ না নেয় তাহলে তিনি আদালতের দ্বারস্থ হয়ে আদালতের মাধ্যম দিয়ে তিনি কমপ্লেন রুজু করাবেন। দেখুন, অবভিয়াসলি এখন তৃণমূল ভয়ে আছে। আজকে তো শুনলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী আর কি। তো তিনি মানে কাকপক্ষীকেও টের পেতে দেননি। আর শুনলাম নাকি এখন তৃণমূলের নেতা নেত্রীরা মানে বাড়ি থেকে বেরোনোর আগে ছাতা নিয়ে বেরোচ্ছেন, তাতে রোদ থাকুক বৃষ্টি নামুক বা না নামুক, ডিম খাওয়ার ভয়ে। না, একদম উচিত নয় ডিম মারা। এবং বিশেষ করে কুণাল ঘোষাদের তো ডিম মারা একদম উচিতই না। আমি আমি বলবো তাহলে কি মারা উচিত? অনেকে বলেছেন যে খিচ মারা উচিত রাস্তা, আপনি কি সেটা? না, আমি কিছুই বলছি না।
আইনগত ব্যবস্থা নেওয়া উচিত, যারা যারা যে যা অপরাধ করেছে, কিন্তু ডিম মারাটা একদম অনুচিত হচ্ছে। না না, আমি বলবো এই যে মহুয়া মৈত্র কি ভয় পেয়ে এমন বার্তা দিলেন, আদৌ কি ডিম লিথাল ওয়েপন ফিরদৌস, এই মামলা কি গ্রহণযোগ্য হবে? না না, সেটা তো নয়। দেখুন, ডিমটা লিথাল ওয়েপন না, কেউ আহত হচ্ছে না, কিন্তু অপমান তো, মানে ডিম একটা অপমাননার প্রতীক হয়ে গেছে। কিন্তু হ্যাঁ, এতে এবার বুঝতে পারছেন যে বেসিক্যালি মানুষের, দেখুন, মানুষের পুঞ্জীভূত ক্ষোভ আজকে তার বিস্ফোরণ হচ্ছে, কিন্তু তার মানে এই নয়, একজন সেন্সিবল মানুষ হিসেবে আমি কখনোই মনে করি না যে ডিম মারাটা উচিত। অবভিয়াসলি আইন হাতে তোলা উচিত নয়, এবং ডিম মারার ফলে যে কেউ আহত হয়ে যাচ্ছেন তাও না, কিন্তু হ্যাঁ, একটা অপমান তো হচ্ছে, এটা হওয়া উচিত না। আর বিশেষ করে টোনাল ঘোষ এই টাইপের লোকজনকে, এদের কে লাজ লজ্জা আছে? এদেরকে ডিম মেরে কি করবেন? এদেরকে বেকার ওই ডিম মারাটা উচিত না। মানে 3.5 বছর জেল খেটে এসে তারপরে নির্লজ্জের মতো যে জেল খাটালো তার চটি চাটছে, তাকে ডিম মারছেন, ওর কি কোনো লাজ লজ্জা আছে? আচ্ছা, আমার কিছু যায় আসে না, কুণাল ঘোষ বলছেন তো ওই তো বললাম, লাজ লজ্জা নেই, তাকে ওসব ডিম ফিম মেরে কি লাভ? তার থেকে বলে যে ওর ডিম খান নিজে। একদমই। ফিরদৌস, একটা প্রশ্ন খুব রিলেভেন্ট এই মুহূর্তে, যে এতগুলো অভিযোগ এবং তদন্তের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক গ্রহণযোগ্যতা কেন অটুট? কার রাজনৈতিক গ্রহণযোগ্যতা আছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে তার কংগ্রেসে যাওয়ার জল্পনা, একাধিক বিষয় নিয়ে জল্পনা, কি বলবেন? আপনি একটা ফান্ড নিয়ে কথা বলছেন তৃণমূল। দেখুন, তৃণমূল এখন বিভিন্ন স্তরে বিভক্ত এবং বিভিন্ন ভাগে বিভক্ত। তৃণমূল মৃত, তৃণমূল ধৃত, তৃণমূল উম, আপ্লুত, তৃণমূল ঋত, এখন তৃণমূল এনসিপিআই, তৃণমূলের অনেক ভাগে, কালীঘাট তৃণমূল। ফলে এই তৃণমূল যে বিভিন্ন ভাগে বিভক্ত হয়েছে, সেখানে তার কারণ কিন্তু তৃণমূলের রাজনৈতিক অবস্থান। কারণ তৃণমূল কোনো রাজনৈতিক অবস্থান ভিত্তিক দলই না, কোনো নীতি আদর্শহীন একটি রাজনৈতিক দল। যে যখন এসছে তাকে গ্রহণ করেছে, একটাই কারণেই তো গ্রহণ করেছে। তৃণমূলের গ্রহণ হচ্ছে একটার ভিত্তিতেই, সেটা হচ্ছে কনসিডারেশন,